দেখতে দেখতে মাসখানেক কেটে গেছে। এর মধ্যে মেঘের প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গেছে। অন্যদিকে আবিরের ব্যস্ততা দ্বিগুণ বেড়েছে। সকালে নাস্তা করে বাসা থেকে বের হয়, ফিরতে ফিরতে প্রায় 10টা থেকে 11টা বেজে যায়। মেঘ প্রায় প্রতি রাতে বেলকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করে। প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতে কখনোই ক্লান্ত হয় না মেয়েটা। আজ শুক্রবার, স্নিগ্ধ শীতল পরিবেশ। মেঘের ঘুম ভাঙে প্রায় 10টার দিকে। ফ্রেশ হয়ে আপন মনেই নিচে যাচ্ছিল, আচমকা সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ালো। তানবীরের রুমের ভেতর থেকে আসা পড়ার শব্দে মেঘ সহসা ভুরু কুঁচকে তানবীরের রুমের দিকে তাকালো। 1 সেকেন্ড দেরি না করে তানবীরের রুমের দরজা ঠেলে ভেতরে দেখলো। মেঘকে দেখে তানবীর পড়া থামিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কিছু বলবি? মেঘ হাঁ করে 2 হাতে মুখ ঢেকে উত্তেজিত কণ্ঠে বলল, তুমি পড়তে বসছো? তানবীর নম্র স্বরে বলল, সামনে পরীক্ষা। মেঘ বিস্ময় সমেত তানবীরকে দেখছে। বাসায় মেয়ে সংগঠিত ঘটনার পর থেকে বাবা ছেলের সম্পর্কে যেমন ফাটল ধরেছে, তেমনি ফাটল ধরেছে পড়াশোনার সাথেও। রাজনীতিতে জড়ানোর পর পড়াশোনাটা কেবল সার্টিফিকেটের জন্যই চালিয়ে গেছে। পরীক্ষা ব্যতীত কখনো কলেজের গণ্ডিও পার হয় না। এত বছর পর হঠাৎ তানবীরকে পড়তে বসতে দেখে মেঘের বিস্ময় যেন কমছেই না। এক ছুটে গেল হালিমা খানের কাছে। একে একে সবাইকে তানবীরের পড়ার কথা বলেছে। সেই সব শুনে মিম আর আদিও তানবীরকে এক নজর দেখে গেছে। মেঘ রুমে এসেই দেখে বন্যা কল দিচ্ছে। বন্যার কল রিসিভ করে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, জানিস কি হয়েছে? বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে? ভাইয়া পড়তে বসছে। বন্যা ভুরু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, এমনভাবে বলছিস আমি তো মনে করছিলাম কাউকে মার্ডার করে ফেলছেন। অবশ্যই বলা যায় না, করতেও পারেন। মেঘের হাস্য উজ্জ্বল চেহারায় মুহূর্তেই বেদনার ছাপ স্পষ্ট প্রতিমান হচ্ছে। উজ্জ্বল ভীষ্টতা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল, সরি, আমি ভাইয়ার ব্যাপারে তোকে কিছু বলবো না ভেবেছিলাম, তারপরেও মুখ ফসকে বেরিয়ে গেছে। কিছু মনে করিস না প্লিজ। বন্যা ভাব নিয়ে বলল, অনেক রাগ দেখানো হয়েছে, থাক বেবি, আর রাগ করতে হবে না। আর আমিও সরি, আসলে এভাবে তোর কলিজার টুকরা ভাইকে নিয়ে কথা বলা উচিত হয়নি। মেঘ মৃদু স্বরে বলল, বাদ দে এসব কথা, এখন তুই বল কেন কল দিয়েছিলি? শুনলাম মিনহাজের পা ভেঙে গেছে। বন্যা কথা শেষ করার আগেই মেঘ ফস করে উঠে রাগীর স্বরে বলল, তুই কি বলতে চাচ্ছিস আমার ভাই ওর পা ভেঙে ফেলছে? বন্যা রাজভারী কণ্ঠে বলল, আমি কথা বলবো কেন? বুঝলাম ভাইকে খুব ভালোবাসিস, তাই বলে আমার কথা শেষ করার আগেই চিৎকার দিয়ে উঠবি? ঠিক আছে বল, ফুটবল খেলতে গিয়ে কিভাবে যেন পা ভেঙে গেছে, এখন হাসপাতালে ভর্তি আছে। মিষ্টিরা সবাই দেখতে যেতে চাচ্ছে, তুই তাদের নাম্বার ব্লক করে রাখছিস, তাই আমাকে বারবার কল দিচ্ছে। তুই কি যাবি? মেঘ ধীর কণ্ঠে বলল, আজ শুক্রবার, আব্বু বড় আব্বু সবাই বাসায়, দেখি যেতে দেন কি না। আচ্ছা, আমাকে জানাস, ঠিক আছে। মেঘ নিচে আসতেই আব্বুর সাথে দেখা। মেঘ ভয়ে ভয়ে বলল, আব্বু, আমার একটা ফ্রেন্ডের পায়ে ব্যথা পেয়েছে, সবাই দেখতে যাবে, আমিও যাই? মোজাম্মেল খান মেয়ের দিকে তাকিয়ে মলিন হেসে বললেন, ঠিক আছে যাও, তানবীরকে নিয়ে যেতে বলো, ভাইয়া পড়তেছে। মোজাম্মেল খান আশ্চর্যজনিত নয়নে তাকিয়ে বললেন, কি, তোমার ভাই পড়তে বসছে? মেঘ নিঃশব্দে হেসে বলল, হ্যাঁ, অনেকক্ষণ যাবৎ পড়তেছে। হঠাৎ পড়তে বসার কারণ কি জানি না, ভাইয়াকে ডাকবো? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, না থাক, পড়তে যেহেতু বসেছে পড়ুক, তুমি বরং আবিরকে বলো নিয়ে যেতে। আবিরের নাম শুনে মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল, না, আমি একাই যেতে পারবো। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই যদি জানতে পারে আমি মিনহাজকে দেখতে যেতে চাচ্ছি, তাহলে তো তেলে বেগুনে জ্বলে উঠবে। মোজাম্মেল খান হালকা ধমকের স্বরে বললেন, একা যেতে হবে না, আবিরকে নিয়ে যাও। আবির ভাই ঘুমাচ্ছেন, এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে। আবিরের ঘুম ভাঙিয়ে তোমাকে নিয়ে যেতে বলো, আর আবির যদি রাজি না হয় আমি নিয়ে যাব। মেঘ বিড়বিড় করতে করতে আবিরের রুমের সামনে এসে দাঁড়ালো। বুক ফুলিয়ে শ্বাস টেনে ফস করে শ্বাস ছেড়ে ভেতরে ঢুকলো। আবিরের মায়াময় ঘুমন্ত চেহারায় কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে ডাকলো, আবির ভাই। আবির ঘুমের মধ্যেই জবাব দিল, হুম। মেঘ খানিক থেমে মৃদু স্বরে আবারও ডাকলো, আবির ভাই। আবির ঘুম ঘুম চোখে তাকিয়ে মেঘকে দেখে মুচকি হাসলো। আবিরের সদ্য ভাঙা স্বপ্নটা আবারও চোখের সামনে ভেসে উঠেছে।
মেঘের মায়াবী আদলে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, জি ম্যাম বলুন। মিনহাজের কথা শুনে কি না কি করে বসবে সেসব ভেবেই ভয়ে মেঘের বুক কাঁপছে। তবুও সাহস নিয়ে বলল, আব্বু বলছেন আমাকে নিয়ে একটু বাহিরে যেতে। আবির শোয়া থেকে এক লাফে বসে উত্তেজিত কণ্ঠে বলল, চাচু বলেছে? জি। কোথায়? মিনহাজ পায়ে ব্যথা পেয়েছে, দেখতে যাব। আবির ভুরু কুচকে জিজ্ঞেস করলো, পায়ে ব্যথা কিভাবে পেয়েছে? ফুটবল খেলতে গিয়ে। আপনি যাবেন? যাব না কেন? চাচু বলেছেন যেতে তো হবেই। আবির রেডি হয়ে নিচে নামতেই মোজাম্মেল খানের সাথে দেখা। মোজাম্মেল খান শান্ত স্বরে বললেন, যাওয়ার সময় ফলমূল কিনে নিয়ে যেও। জি আচ্ছা। আর হ্যাঁ, নাস্তা করে বের হও। আবির বলতে নিল পরে খাবো, কিন্তু বলতে পারল না। মেঘ রেডি হয়ে নামতে নামতে আবির অল্প নাস্তা করে নিয়েছে। রাস্তা থেকে ফল আর কিছু খাবার নিয়ে মিনহাজকে দেখতে গেল। আবিরকে দেখে মিনহাজ শোয়া থেকে উঠতে নিল। আবির তাকে থামিয়ে ধীর কণ্ঠে বলল, এত চাপ নিও না, শুয়ে থাকো। বন্যা মিষ্টিরাও পাশে দাঁড়ানো। আবির মিনহাজের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে। তামিমও তাতে সঙ্গ দিচ্ছে, কিন্তু মেঘের বিষয়টা একদম ভালো লাগছে না। মেঘ এখন পর্যন্ত আবিরকে যতটা চিনেছে, আবির মোটেও এরকম না। মিনহাজদের সাথে আবিরের কথোপকথন শুনে মনে হচ্ছে না যে দুদিন আগে তাদের ভেতরে এত বিদ্বেষ ছিল। মেঘ বন্যার হাতে চিমটি কেটে বিড়বিড় করে বলল, আবির ভাইয়ের হঠাৎ মিনহাজদের প্রতি এত উদার হলো কেন বলতো? রাস্তায় এক ছেলে আমার হাত ধরেছিল বলে যা তা অবস্থা করছিল, আর এখন এত বড় ঘটনার পরও উনি এত স্বাভাবিক কেন? বন্যা গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাইয়া কি আমার নাকি তোর? আমি কিভাবে জানবো? আবির কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেছে। মেঘরা বেশ কিছু সময় কথাবার্তা বলল। এর মধ্যে মিনহাজের বাড়ি থেকে মানুষ আসছে। এই অবস্থায় হোস্টেলে থাকতে কষ্ট হয়ে যাবে, তাই কিছুদিনের জন্য ওকে বাড়িতে নিয়ে যাবে। মিনহাজকে বিদায় দিয়ে মেঘ বন্যারা বিভিন্ন বিষয়ে কতক্ষণ আলোচনা করলো। আবিরকে কল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আবির চলে আসছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলেন? একটু কাজ ছিল। একটা কথা বলবো? আপনার এত পরিবর্তনের কারণ কি? আবির ভুরু গুটিয়ে ধীর কণ্ঠে শোধালো, কিসের পরিবর্তন? আপনি তো আগে এমন ছিলেন না, তাহলে এখন এমন হয়ে যাচ্ছেন কেন? আবির মলিন হেসে বলল, আপনার ভালোর জন্য। আমার ভালো মানে? আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল, সময় হলে বুঝবেন। মেঘ শঙ্কায় আর কিছুই বলতে পারল না। চুপচাপ দুজনেই বাসায় ফিরেছে। 3 দিন কেটে গেছে। তানবীর গতকালই বন্ধুদের সাথে ট্যুরে গেছে, ফিরতে আরও 1-2 দিন লাগবে। আজ মিমের স্কুলে প্রোগ্রাম, তাই সকাল থেকে মেঘের কাছে বায়না ধরেছে প্রোগ্রামে মেঘের ফোনটা নেওয়ার জন্য। মেঘও তেমন আপত্তি করেনি, মিমকে ফোন দিয়ে দিয়েছে। বিকেল দিকে মেঘ ঘুমিয়েছিল, হঠাৎ হালেমা খান আর আকলেমা খান এসে ডাকতে শুরু করেছেন। মেঘ ঘুমের মধ্যে কোনো রকমে বলল, ডাকছো কেন আম্মু? তোকে দেখতে মানুষ আসছে, তাড়াতাড়ি ওঠ। সেকেন্ডের মধ্যেই মেঘের ঘুম উধাও। তড়িৎ বেগে উঠে বসে চেঁচিয়ে উঠল, কি? আকলেমা খান চাপা স্বরে বললেন, আস্তে কথা বল, নিচে লোকজন বসে আছেন। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আবারও চেঁচালো, আমি কোথাও যাব না। মেঘ আশেপাশে ফোন খুঁজতে নিল, হঠাৎ মনে পড়েছে মিমের ফোন নিয়ে যাওয়ার কথা। হুট করে ঘটা ঘটনাগুলো মেঘের মস্তিষ্ক অকেজো করে তুলেছে। কি করবে তার দিশা পাচ্ছে না। আজ বাসায় তানবীর, মিম কেউ নেই। কে বাঁচাবে মেঘকে? কিভাবে যাবে পাত্রপক্ষের সামনে? আবির ব্যতীত কাউকেই পাত্র হিসেবে দেখতে চায় না মেঘ। যেভাবেই হোক আবির ভাইকে জানাতে হবে। মেঘ হুট করে বিছানা থেকে নেমেই দরজার দিকে ছুটল। আম্মু বা কাকিয়া কারোর নাম্বার থেকে কল দিয়ে হলেও আবিরকে জানাতে হবে। দরজা পর্যন্ত যেতেই মোজাম্মেল খানকে দাঁড়ানো দেখে আতঙ্কে মেঘের পা যুগল থেমে গেছে। হালেমা খান আর আকলিমা খান দুইজনেই হতবাক হয়ে চেয়ে আছেন। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, চুপচাপ রেডি হয়ে নিচে আসো, ওনারা তোমার জন্য সারাদিন বসে থাকবেন না। মোজাম্মেল খান আবারও নিচে চলে গেছেন। মেঘকে দেখতে ছেলে, ছেলের বাবা আর ছেলের মা আসছে। ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেখতে শুনতে খুবই ভালো। মোজাম্মেল খানের পরিচিত একজন এই সম্বন্ধে কথা বলেছেন। বাবা মায়ের একমাত্র ছেলে, উত্তরাতে নিজস্ব বাসা আছে, এলাকায় বেশ নামডাকও আছে। ওনাদের একটাই ইচ্ছে মেয়েকে হতে হবে সুন্দরী, যাতে ছেলের সঙ্গে মানায়। বাড়িতে কোনো কাজ করতে হবে না, যখন যা ইচ্ছে করতে পারবে। এইসব শুনেই মোজাম্মেল খান মোটামুটি রাজি হয়ে গেছেন। মোজাম্মেল খান একাই ছেলের বাড়িতে গিয়ে ছেলে দেখে আবার তাদের নিজের সাথে করে বাসায় নিয়ে আসছেন। মোজাম্মেল খান ছেলের বাসায় থাকতেই আলী আহমেদ খানকে কল দিয়ে বাসায় আসতে বলছেন।
মালিয়া খান আর বাড়ির হেল্পিং হ্যান্ডরা মিলে তাদের জন্য নাস্তা রেডি করছেন। ওপরে হালেমা খান আর আকলেমা খান মেঘকে শাড়ি পরার জন্য জোরাজোরি করছেন। মেঘ শাড়ি ছুঁড়ে ফেলে চিৎকার করে বলছে, তোমরা আমার সাথে এমন কেন করছো? তোমরা কি চাও আমি মরে যাই? হালেমা খান মেঘের মুখ চেপে ধরে আর্তনাদ করে বললেন, আজে বাজে কথা একদম বলবি না। ছেলে দেখা বিষয়ে আমি কিছুই জানি না। তোর আব্বু হুট করে তাদের নিয়ে বাসায় হাজির হয়েছেন। এখন তুই রেডি না হলে বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাবে। মারে আমার কথা মান একটু। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করব না আম্মু। আকলেমা খান মেঘের চোখ মুছে শীতল কণ্ঠে বললেন, ছেলে পছন্দ না হলে তোকে বিয়ে করতে হবে না। তুই শুধু রেডি হয়ে নিচে যাবি আর আসবি, ঠিক আছে? মেঘ আবারও বলল, আব্বুর দেখানো কোনো ছেলেকেই আমার পছন্দ হবে না। আমি বিয়ে করব না। মোজাম্মেল খান নিচ থেকে উচ্চ স্বরে ডাকলেন, কি হলো? তোমাদের আর কতক্ষণ লাগবে? হালেমা খান আর আকলেমা খান দুইজনেই মেঘের চোখ মুখ মুছে মেঘকে সাজাতে শুরু করেছেন। মেঘের দুই চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। আবিরই মেঘের জীবনের একমাত্র স্বপ্ন পুরুষ। আবির ব্যতীত এই 1.5 বছরে কাউকে নিয়ে 1 সেকেন্ডের জন্যও ভাবেনি, অথচ আজ সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মেঘকে এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। ভেতরে ভেতরে মেয়েটা চিৎকার করে বলছে, আমি আবির ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না, অথচ মুখ ফুটে কিছুই বলতে পারছে না। কান্না গলায় আটকে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কাঁচতে কাঁচতে চোখ লাল হয়ে গেছে, তবুও কান্না থামছেই না। 20 থেকে 25 মিনিট পর মোজাম্মেল খান আবারও ওপরে আসছেন। ততক্ষণে মেহমানদের নাস্তা খাওয়া শেষ। আলী আহমেদ খান বাসায় ফিরে কেবল ফ্রেশ হতে গেছেন। মালিয়া খানও নিজের রুমেই বসা। মেঘকে অনেক জোরাজোরি করেও শাড়ি পরাতে পারেনি, তাই সবুজ রঙের একটা 3 পিস পরিয়ে আকলেমা খান মোটামুটি সাজিয়ে দিয়েছেন। চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলেই মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে। আকলেমা খানও সেটাই করেছেন। মোজাম্মেল খান দরজা থেকে মেঘকে দেখেই কপাল গুটালো। ভেতরে এসে গম্ভীর কণ্ঠে বলল, কি শুরু করেছো তুমি? আর কতক্ষণ ওনাদের বসিয়ে রাখবো? মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, আমাকে ভাইজান বলেছিল পাত্রপক্ষ বাসায় এনে তারপর কথা বলতে। আমি তাই করেছি। এখন দেখি কে আটকায়। মেঘ মনে মনে আওড়ালো, আমার আবির ভাই আসলে এক মুহূর্তেই সবকিছু ছাড়খাড় করে দিবে, তারপর বুঝবা কে আটকায়। আকস্মাৎ নিচ থেকে আবিরের চিৎকারের শব্দ ভেসে আসছে। আবিরের কণ্ঠ কানে বাজতেই মেঘ সহসা বিপুল চোখে তাকালো। সর্বাঙ্গে হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে, দুই চোখ চিকচিক করছে। আবিরের কণ্ঠে একের পর এক হুঙ্কার আসছে। মোজাম্মেল খান দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। ওনার পেছন পেছন হালেমা খানও আকলেমা খানও ছুটলেন। মেঘের দুই চোখ বেয়ে তখনও পানি পড়ছে, কিন্তু ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি ফুটেছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আপনি আমার অভয়, আপনি আমার প্রণয়, তাই তো দণ্ডে দণ্ডে আপনার অনুসঙ্গে ডুবে যেতে চাই। মোজাম্মেল খান রুম থেকে বের হয়ে বেলকনি থেকে নিচে তাকাতেই চোখে পড়ল আবির একটা ফুলদানি ফ্লোরে ছুঁড়ে চিৎকার করে বলছে, আর কোনোদিন যদি এই বাসার চৌকাঠ পার করার চেষ্টা করেন তাহলে জীবন নিয়ে ফিরতে পারবেন না। পাত্রপক্ষ ভয়ে এক প্রকার জীবন বাঁচাতে পালিয়েছে। মোজাম্মেল খান সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বললেন, সমস্যাটা কি তোমার? আমার কোনো সমস্যা নেই। তুমি বিয়ে করবে না বলে কি এই বাড়ির কারো বিয়ে হবে না? আবির উচ্চ স্বরে চেঁচিয়ে উঠল, না হবে না। আগামী 6 মাস এই বাড়িতে কোনো বিয়ে হবে না। তোমার কথাই শেষ কথা? আবির রাগান্বিত কণ্ঠে পুনরায় বলল, হ্যাঁ, এই ব্যাপারে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। মোজাম্মেল খান রাগে ফসফস করছেন। অতিরিক্ত রাগে আবিরের চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। মালিয়া খান, আকলেমা খান আর হালেমা খান তিনজনে আবিরকে থামানোর চেষ্টা করছেন। আজ আবিরকে থামানো সম্ভব না। মোজাম্মেল খানও রাগের চোটে যা তা বলছে। আবিরও প্রতি উত্তরে নিজের ক্ষোভ প্রকাশ করেই চলেছে। আবির রাগে সবার পাশ কাটিয়ে ওপরে যেতে যেতে বিড়বিড় করে বলল, এরপর পাত্রী দেখার নাম করে কেউ এই বাসায় আসলে চৌখাট পার হওয়ার আগেই 2 পা ভেঙে দিব। অতিরিক্ত রাগে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা। শার্টের বোতাম খুলতে খুলতে একটু এগোতেই মেঘের সঙ্গে দেখা। ডাগর ডাগর 2 চোখে গাঢ় কাজল আর ঠোঁট ভর্তি লিপস্টিক দেখে আবিরের মেজাজ তুঙ্গে। মেঘ ছলছল নয়নে তাকিয়ে আছে। এমন সময় আলী আহমেদ খান নিজের রুম থেকে বের হয়েছেন। মোজাম্মেল খান তখনও নিজের মতো বকবক করেই যাচ্ছেন।
আবির দীর্ঘ শ্বাস ছেড়ে দুই হাতের বৃদ্ধা আঙুল দিয়ে মেঘের দুই চোখের কাজল লিপটে দিয়েছে। সাথে সাথে ডান হাতের বৃদ্ধা আঙুলে মেঘের ঠোঁটে ঘষা দিয়ে লাল টকটকে লিপস্টিক গাল পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, নিচে তোর শ্বশুর অপেক্ষা করছে, যা নিজের রূপটা দেখিয়ে আয়। আবির ফস ফস করে নিজের রুমে চলে গেছে। মেঘ ঘাড় ঘুরিয়ে কতক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল। নিচ থেকে আলী আহমেদ খানের ধমকের শব্দে মেঘ লাফ দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। ড্রেসিং টেবিলে নজর পড়তেই মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে গেল। লেপ্টে যাওয়া কাজল আর গাল পর্যন্ত ছড়ানো লিপস্টিক দেখে মেঘ মুচকি হেসে বলল, আবির ভাই, আপনি বড্ড হিংসুটে। তবে এই হিংসুটে মানুষটাকেই আমি ভালোবাসি। নিচ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। মেঘ ভয়ে ভয়ে গুটিসুটি মেরে বিছানার এক কর্নারে বসে আছে। দুই একবার উঠে দরজা পর্যন্ত গিয়েও ফিরে এসেছে। আবিরের প্রতি মেঘের অগাধ বিশ্বাস। আবির একাই সব কিছু সামলে নিতে পারবে, কিন্তু আজ আর তা হলো না। দুই ভাইয়ের পীড়নে আবির আটকে গেল। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তোমাদের জন্য কি এলাকায় মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না? আবির শার্টের বোতাম লাগাতে লাগাতে ভাবলেসিন জবাব দিল, মান সম্মান যাওয়ার মতো কাজ না করলেই হয়। আলী আহমেদ খান আবারও চেঁচালেন, আমরা কি করব না করব তা কি তোমাদের বলে করতে হবে? আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান দুই হাতে মাথা চেপে ধরে বসে আছেন। আলী আহমেদ খান আবারও বলতে শুরু করলেন, শুধু হাতে পায়ে বড় হয়েছ, কিন্তু মানুষের সাথে কেমন আচরণ করতে হয় তা শেখোনি। এই মানুষগুলো যখন বাহিরে আমার ওপর আঙুল তুলবে তখন কি জবাব দিব আমি? আমার ছেলে হয়ে তোমার এই আচরণ কিভাবে হতে পারে? তোমরা প্রতিনিয়ত প্রমাণ করছো তোমরা কারো ভরসার যোগ্য নও। তোমাদের ওপর ভরসা করলে একদিনেই আমার সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল, আব্বু প্লিজ মাথা ঠান্ডা করুন, আপনি অসুস্থ। আমার অসুস্থতা নিয়ে তোমার ভাবতে হবে না। তোমার আচরণই সব কিছু বুঝিয়ে দিয়েছে। আবির ভেতরের ক্রোধ কোনোভাবে আটকাতে পারছে না। রাগী স্বরে বলল, ঠিক আছে, আমি যেহেতু আপনার সাম্রাজ্যের একমাত্র সমস্যা, সেই সাম্রাজ্য আর কলঙ্কিত না করি। আবির দীর্ঘ কদম ফেলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। আলী আহমেদ খান পেছন থেকে আবার হুঙ্কার দিয়ে উঠলেন, এটা ভদ্রলোকের বাড়ি, এই বাড়িতে কোনো গুন্ডা বদমাইশের জায়গা নেই। আবির কথাটা শুনেও ফিরে তাকায়নি। বাড়ির তিন কর্ত্রী এক কোণায় চুপ করে দাঁড়িয়ে আছেন। আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের রাগে তারা বরাবরই চুপ থাকে। আবির বেরিয়ে গেলেও দুই ভাই এখনও থামতে পারছে না। বুকের ভেতরের ক্রোধ থেমে থাকার নয়। কোনো ব্যক্তি আলী আহমেদ খানের যতই প্রিয় হোক না কেন, খানবাড়ির মান সম্মানে আঘাত করলে আলী আহমেদ খান তাকে কখনোই ছেড়ে দেন না, হোক সেটা আবির কিংবা 18 বছর পূর্বে আবিরের ফুপ্পি। প্রিয়র চেয়েও প্রিয় মানুষকেও ক্ষণিকের ব্যবধানে অপ্রিয় করে তুলতে সক্ষম। ঘণ্টা খানেকের মধ্যে খানবাড়ির পরিবেশ নিস্তব্ধ হয়ে গেছে। যে যার রুমে চলে গেছেন। আলী আহমেদ খান প্রেসারের ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন। মালিয়া খান ওনার পাশে বসে আস্তে করে বললেন, ছেলেটাকে এভাবে কথা বলা আপনার ঠিক হয়নি। আপনি ভাববেন না যে আপনাকে আমি জ্ঞান দিচ্ছি। আবির তানবীর দুইজনেই মেঘকে অনেক বেশি আদর করে, তাই মেঘের বিয়ের ব্যাপারটা ওরা কিছুতেই মানতে পারছে না। এদিকে মেঘের আব্বু একের পর এক ছেলে দেখেই যাচ্ছে, ওদের কি দোষ? আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, ছেলেকে কল দিয়ে বাসায় আসতে বলো। মালেহা খান সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে আবিরের নাম্বারে কল দিল, কিন্তু আবিরের ফোন বন্ধ। টানা 2-3 বার কল দেওয়ার পরও বন্ধ পেয়ে মালেহা খান ভয়ে সিটিয়ে পড়েছেন। ততক্ষণে আলী আহমেদ খান ঘুমিয়ে পড়েছেন। মালেহা খান রুম থেকে বেরিয়ে দ্রুত হালেমা খানকে ডাকলেন। মোজাম্মেল খান রুমেই বসা। ভাবির আতঙ্কিত কণ্ঠ শুনে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভাবি? ভাইজানের কিছু হয়েছে? না, আবিরের ফোন বন্ধ, কল দিয়ে পাচ্ছি না। মোজাম্মেল খান নিজের ফোন থেকেও একবার চেষ্টা করলেন, বন্ধ পেয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, রাগ করে বেরিয়েছে, তাই হয়তো ফোন বন্ধ, খুলে ফেলবে কিছুক্ষণের মধ্যে, আপনি রেস্ট নিন। হালেমা খানও বেশ কিছুক্ষণ বুঝিয়েছেন, কিন্তু মালেহা খানের আতঙ্ক কমছেই না। তানবীরকে কল দিয়েছে বলেছে, তানবীর ওখান থেকেই পরিচিত সবার সাথে যোগাযোগ করেছে, কিন্তু আবিরের সাথে কারো কথা হয়নি। রাকিবকে কল দেওয়া, রাকিব বলল, আবির যাওয়ার সময় আমাকে বলেছে, প্রয়োজনে আজই আব্বু চাচ্চুকে সব বলে দিব, তবুও এত প্যারা নিতে পারবো না।
তানবীর বাসার ঘটনা যা জানে সবটাই রাকিবকে জানিয়েছে, সব জায়গায় খোঁজ খবর নিতে বলেছে। এত ঘটনার মাঝে মেঘের কোনো হদিশ নেই। ইকবাল খান সন্ধ্যার দিকে অফিস থেকে ফেরার পথে মিমকে প্রোগ্রাম থেকে নিয়ে আসছে। বাসায় এসে এসব ঘটনা শুনে ইকবাল খান স্তব্ধ হয়ে গেছেন। মিম সঙ্গে সঙ্গে ছুটল মেঘের রুমের দিকে। মেঘের রুমের দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকার পর মেঘ ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়েছে। মেঘের চোখ আর ঠোঁট এখনো আগের মতোই আছে। মিম ভুরু কুচকে বলল, তোমার এই অবস্থা কেন? মেঘ আয়নায় নিজের মুখটা দেখে মুচকি হেসে বলল, এমনি। মিম মেঘের ফোন মেঘকে দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, তুমি হাসছো? ভাইয়া যে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে তা কি তুমি জানো? এমনকি ভাইয়ার ফোনও নাকি বন্ধ। মেঘ আটকে উঠে বলল, কি? মেঘ তাড়াতাড়ি আবিরের নাম্বারে ডায়াল করলো। সত্যি সত্যি নাম্বার বন্ধ। ইন্টারনেটে সব জায়গা থেকে মেসেজ দিয়েছে, কিন্তু আবির কোথাও নেই। মেঘের চোখ মুখ মুহূর্তে অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। বুকের ভেতর আতঙ্ক বাসা বেঁধেছে। মেঘের এখন নিজের ওপর খুব রাগ হচ্ছে। না ঘুমিয়ে তখন রুম থেকে বের হলেই পরিস্থিতি বুঝতে পারত। অন্তত আব্বু আর বড় আব্বুর সামনে কিছু একটা বলতে পারত। মিম শীতল কণ্ঠে বলল, আজ তোমার ফোনটা নেওয়া একেবারেই উচিত হয়নি। সরি আপু। মেঘ মৃদু হেসে বলল, তোর কোনো দোষ নাই, সব দোষ আমার কপালের। তুই রুমে যা। মেঘ অনবরত আবিরের নাম্বারে কল দিয়েই যাচ্ছে। ফুপ্পি, জান্নাত আপু, আসিফ ভাইয়া সবার সাথে কথা বলেছে, কিন্তু কেউ কিছু জানে না। মেঘ নিচে নামতে পারছে না, কারণ আজকের এই ঘটনার জন্য মেঘ নিজেকেই দায়ী করছে। মেঘ উপায় না পেয়ে বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতেই মেঘ একে একে সব বর্ণনা করেছে। বন্যা শান্ত স্বরে বলল, আচ্ছা রাত পর্যন্ত অপেক্ষা কর, দেখ উনি আসেন কি না। ফোন বন্ধ জেনেও মেঘ একের পর এক কল দিয়েই যাচ্ছে। রাত 9টার দিকে তানবীর মেঘকে কল দিল। মেঘ কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাইয়া, আবির ভাই কোথায়? তানবীর মোলায়েম কণ্ঠে বলল, আমি খোঁজ নিচ্ছি, যোগাযোগ হলে জানাবো। তাছাড়া আগামীকাল আমি বাসায় ফিরবো, তুই মন খারাপ করে থাকিস না। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমার জন্যই তোমাদের এত ঝামেলা। আমার যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যাব। তানবীর ঠান্ডা কণ্ঠে বলল, পাগলামি করিস না বনু, একটু বোঝার চেষ্টা কর। মেঘ কল কেটে দিয়েছে। রাতে কারো খাওয়া দাওয়া নেই, যে যার মতো আবিরকে কল দিচ্ছে। পরিচিত সবার সাথে বারবার যোগাযোগ করছে, কিন্তু কেউ কিছুই জানে না। বন্যা রাতে আবারও কল দিয়ে খোঁজ নিয়েছে। 2 দিন কেটে গেছে, আবির এখনও বাসায় ফেরেনি। 2 দিন ধরে কোনো অফিসও যাচ্ছে না। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান নিজেদের মতো খোঁজ খবর নিয়েই যাচ্ছেন, কিন্তু আশা অনুরূপ ফলাফল পাচ্ছেন না। আজ বিকেলে বন্যা মেঘদের বাসায় আসছে। মেঘকে রুমে না পেয়ে সরাসরি ছাদে গেল। মেঘ চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসেছিল। বন্যা মৃদু স্বরে ডাকলো, মেঘ। মেঘ বন্যাকে দেখেই বসা থেকে উঠে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার জীবনে এত কষ্ট কেন? বন্যা মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, কষ্ট সবার জীবনেই থাকে, কেউ মনের মধ্যে চেপে রাখতে পারে, আবার কেউ পারে না। মন খারাপ করিস না, দোয়া করি আবির ভাই যেন তাড়াতাড়ি ফিরে আসেন। মেঘকে বেশ কিছুক্ষণ বোঝানোর পর মেঘ শান্ত হয়েছে। 2 বান্ধবী পাশাপাশি বসা। বন্যা হঠাৎ ধীর কণ্ঠে বলল, একদিক থেকে তুই খুব ভাগ্যবতী। কোন দিকে? এই যে আবির ভাইয়ার প্রেয়সী হিসেবে। দুনিয়া উল্টে যাক আর যাই হয়ে যাক, তোর বিপদে উনি ঠিকই তোকে বাঁচিয়ে নেন। এমন মানুষ পাওয়া ভাগ্যের বিষয়। সেই ভাগ্যটাকে তো কোনোভাবেই ধরে রাখতে পারছি না, আর নিজেকে শক্তও রাখতে পারছি না। তুই কিভাবে এত শক্ত থাকিস? বন্যা মলিন হেসে বলল, শক্ত থাকি না, তবে শক্ত থাকার চেষ্টা করি। কিভাবে? তুই একদিন বলেছিলি, মানুষ নিরন্তর সুখের নীড় খুঁজে, কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাব সিদ্ধ হাসে। সত্যি বলতে এটাই বাস্তবতা। জীবনে চলার পথে প্রতিটা মানুষই মানসিক শান্তি খোঁজে, যেখানে সে সর্বোচ্চ ভালো থাকতে পারবে, কিন্তু সেই সুখের স্থান সবার ভাগ্যে জুটে না। তখন বাধ্য হয়ে ভালো থাকার অভিনয় করতে হয়। মেঘ ভুরু কুঁচকে প্রশ্ন করল, তোর আবার কি হয়েছে যে তোকে অভিনয় করতে হয়? বন্যা মলিন হেসে বলল, তেমন কিছু না, বাদ দে। মেঘ ভারী কণ্ঠে বলল, আমি বাদ দিব না, তোকে আজ বলতেই হবে। আমি প্রায়ই খেয়াল করি তুই মাঝে মাঝে মনমরা হয়ে থাকিস, জিজ্ঞেস করলে ইগনোর করিস। আজকে তোকে বলতেই হবে। জানি কথাগুলো শুনলে তোর কষ্ট লাগবে, কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছে এত বড় সত্যিটা লুকিয়েছি। মেঘ ভুরু কুঁচকে আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে তোর? বন্যা ঢোক গিলে উষ্ণ স্বরে বলতে শুরু করলো,
আমাদের এসএসসি পরীক্ষার পর অনেক দিন তোর সাথে আমার যোগাযোগ ছিল না, তখন হাতে ফোনও ছিল না। ওই সময় মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ওখানে এক মামাতো ভাইয়ের সাথে মোটামুটি ভালো মিল হয়েছিল। ভাইয়া তখন বাড়িতে পড়তো, ছুটিতে বাড়ি আসছিল। আর যেহেতু ভাইয়াদের বাসাতে আমরা বেড়াতে গিয়েছিলাম, সেই সুবাদে দুষ্টামি ফাজলামও করতাম। একদিন আম্মু মামা মামি কথা বলছিল, কথার মাঝখানে আমাদের দুইজনের কথা উঠে আর মোটামুটি বিয়ের আলোচনা শুরু হয়। তখন আমি আর ভাইয়া দুইজনেই রুমে উপস্থিত। আমি ফাজলামো করলেও সেটা ভাই হিসেবে করতাম, কিন্তু আম্মুদের আলোচনায় তা সম্পূর্ণ বদলে গেছে। ভাইয়ার সাথে আমার ওই রকম কিছুই নেই। এটা আম্মুকে বলার পর আম্মু বলছে এই বিয়ের আলোচনা আরও 1 বছর আগেই হয়েছিল, যেটা এতদিনে প্রকাশ পেয়েছে। মূল কথা তারা দেখতে চেয়েছিল আমার আর ভাইয়ার বন্ডিংটা কেমন হয়। এইসব জানার পর আমি আরও বেশি হতাশ হয়ে গেছিলাম। বাধ্য হয়ে সুযোগে ভাইয়াকে সব কিছু খুলে বলি। ভাইয়া সাহায্য করার বদলে আমায় প্রপোজ করে বসেন। তখন রাগ করে মামাবাড়ি থেকে চলে আসি। এরপর থেকে ভাইয়া মাঝে মাঝে আম্মুর নাম্বারে কল দিত। যেহেতু প্রাথমিকভাবে বিয়ের আলোচনা হয়েই ছিল, তাই আম্মু আমাকে ফোন দিতেন। আমি না চাইতেও ওনার সাথে কথা বলতাম। ধীরে ধীরে আমিও মানসিকভাবে সেই মানুষটার সাথে জড়াতে শুরু করি। আমার যেহেতু আলাদা ফোন ছিল না, ওইভাবে কথাও হতো না। একদিন আপুর ফোন থেকে ফেসবুকে ওনার আইডি চেক করি, যা দেখে আমি রীতিমতো টাস্কি খেয়েছিলাম। ওনার আইডিতে একের পর এক মেয়ের ছবি। ওনার বন্ধু তালিকায় ছেলে নেই বললেই চলে। তার মধ্যে একজনের সাথে বেশ কিছু ছবিও পোস্ট করা, যার সবগুলোতেই রোমান্টিক ক্যাপশন দেওয়া। আমি সেই সব সহ্য করতে না পেরে ওনাকে কল দিয়ে রাগারাগি করি। এক পর্যায়ে উনি স্বীকার করেন যে সেই মেয়ে তার গার্লফ্রেন্ড, শুধুমাত্র পরিবারের মানুষের সামনে ভালো সাজার জন্য এমন কাজটা করেছে। তাছাড়া উনি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করেন। আরও কত কি। বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবারও বলল, সেই দিনের পর একটা কথাই মাথায় ঢুকেছে, জীবনে বহুরূপী মানুষের চেয়ে একজন অতি সাধারণ মানুষও ঢের ভালো। মানুষটা নিষ্ঠুর কিংবা পাষাণ হোক, তবু একান্ত আমার হোক।